ঢাকা সদরঘাটে ট্রলার থেকে লঞ্চে উঠতে গিয়ে প্রাণ গেল দুইজনের। বগুড়ায় দুর্ঘটনার কবলে ট্রেন, 100 যাত্রী আহত। ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা। পথে পথে ঈদে ঘরমুখে মানুষের ঢল, ঝুঁকি নিয়ে অনেকে চড়ছেন ট্রেনের ছাদে। বৃষ্টিতে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে যানজটে দুর্ভোগ। শেষ সময় সারা দেশে ঈদের কেনাকাটার ধুম। বিপণী বিতান থেকে ফুটপাতের দোকান, সব জায়গায় ক্রেতার উপচে পড়া ভিড়। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সংকটেও দেশে প্রায় 100% পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসে বেতন ও ঈদ বোনাস পরিশোধ। উৎপাদন খরচ নিয়ে উদ্বিগ্ন বিজিএমইএ। ঢাকায় ঈদের জামায়াতের প্রস্তুতি শেষ পর্যায়ে। বাণিজ্য মেলার মাঠে একসাথে নামাজ আদায় করতে পারবেন 10,000 মুসল্লি, নিরাপত্তা জোরদার। এবং এবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি ইসরায়েলের। তেল আবিব ও মার্কিন অবকাঠামোতে হামলা জোরদার তেহরানের। ঈদ যাত্রায় ঢাকা সদরঘাটে ট্রলার থেকে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী, নিখোঁজ আরও 3 জন। বিকেল 5টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। আহত নারীকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ থেকে ট্রলারে করে সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করা জাকির সম্রাট লঞ্চ 3 এর পেছন দিক দিয়ে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত টার্মিনাল ছেড়ে যায় লঞ্চটি। জানি না, আমি এটি কিছু কইতে পারি না, আমি জানি না। আমার হাসপাতাল লয়ে যান ভাই, আমার হাসপাতাল লয়ে যান। 5টা প্রথমে ব্যাগে দিছে, ব্যাগে দেওয়ার পরে আমাদের নৌকা ঢুকছে এই সাইডে পাশ দিয়া, অন্য পাশে সই পেয়ে যা ওটা ব্যাগে দেওয়ার পরে বের হইতে পারে না। সামনে যা আসছিল কারণ ওটা টলার খালি ঘুরতে আছে, এর মধ্যে লাগিয়ে গেছে, নৌকা পাশে দুলে মাঝখানে। ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে বগুড়ার আদমদিঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 100 যাত্রী। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম সাজু। সাজু, নিশ্চয়ই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাজু, জানাবেন উদ্ধার তৎপরতার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, আর আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথে আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেনারেল হাসপাতালে, নওগাঁ সদর জেনারেল হাসপাতালে। এখানে 50 জন রোগী আহতরা এখানে এসে ভর্তি হয়েছিলেন প্রথমতই। এখন পর্যন্ত 18 জন যে আহত তারা এখানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা গুরুতর, যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে চলে গেছেন, আর যাদের অবস্থা গুরুতর তারা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসা বিভিন্ন জেলায়, জয়পুরহাট রয়েছে, দিনাজপুর। আর উদ্ধার কাজ যেটা বলা যেতে পারে, উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে কবে নাগাদ এই উদ্ধার কাজ শেষ করা সম্ভব হবে এটি আসলে নিশ্চিত করে এখনো বলা সম্ভব হচ্ছে না। আমাদের সাথে রেলের উত্তরাঞ্চলের প্রধানের সঙ্গে কথা বলেছে, মাসুম পারভেজের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন দুর্ঘটনাটি বেশ বড় হওয়ার কারণে এবং ক্ষয়ক্ষতি বড় হওয়ার কারণে এটি আসলে বেগ পেতে হবে। তবে তারা এই রাতের মধ্যেই এই লাইনটি সচল করার চেষ্টা করছেন। এছাড়াও আরও যারা আহত হয়েছে তারা নওগাঁ সহ পার্শ্ববর্তী বগুড়ার আদমদিঘি সহ বগুড়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও সব মিলিয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহত হওয়ার কারণ যেটি বলছেন স্থানীয়রা বলছেন, বা যারা রেলে ছিল তারা বলছেন যে এই লাইনচ্যুত হওয়ার কারণে 7টি বগি লাইনচ্যুত হয়, এটি রেলের ত্রুটির কারণেই লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুত হওয়ার কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক, এই আতঙ্কর কারণেই হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ছাদ থেকে লাফিয়ে তারা নামতে গিয়ে এই আহতটা হয়েছে, এমনটি তারা বলছেন। তবে স্থানীয়রা বলছেন এটি হচ্ছে দীর্ঘদিনের সমস্যা, আজকে নয়, দীর্ঘদিনের সমস্যা। এটি স্থানীয়রা বারবার জানিয়েছেন রেল কর্তৃপক্ষকে, এবং রেল কর্তৃপক্ষ আজ এই যে ত্রুটি সংশোধনের কাজ করছিল। এটি পার্শ্ববর্তী যে রেল স্টেশন, শান্তা রেল স্টেশন, সেখানেও জানানো হয়েছিল, এবং যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে 400 মিটার দূরে লাল ফ্ল্যাগ
তারা পুঁতে রেখেছিলেন এবং সেখানে দেখানো হচ্ছিল যে এখানে ত্রুটি রয়েছে এবং বারবার রেল চালককে বলা হচ্ছে যে এখানে ত্রুটি ছিল, কিন্তু এটি রক্ষা না করার কারণেই এই দুর্ঘটনাটি ঘটছে, এমনটি বলছেন। সাথে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পথে পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। ভোর থেকে ভিড় রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে। ঘরে ফেরার এই আনন্দের মাঝে ভোগান্তির পাশাপাশি আছে অভিযোগও। রেল স্টেশনেও আছে যাত্রীচাপ। আসন না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ছেন অনেকেই। বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালের এই চিত্রই বলে দিচ্ছে এবার দক্ষিণাঞ্চলের মানুষ আরামদায়ক ঈদযাত্রায় গুরুত্ব দিয়েছে লঞ্চকে। সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় বাড়ে বেলা বাড়ার সাথে সাথে। নির্ধারিত সময়ের আগেই প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ। এদিন সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে টার্মিনাল ছেড়ে গেছে অর্ধশত লঞ্চ, আর ভিড়েছে প্রায় 70টি লঞ্চ। যাত্রীদের রয়েছে নানা অভিযোগ, তবে অভিযোগ অস্বীকার করেন লঞ্চ মালিকরা। আমরা লঞ্চের জন্য ওয়েট করছি, লঞ্চের কেবিনে বলা আছে, বাট এখনো বুঝতেছেন আমরা কি পাবো কিনা। নানুর সঙ্গে করব। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং জোরদার করেছে BIWTA। মহাখালী গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীদের অপেক্ষায় বাস। কিছুটা ভোগান্তি আর অভিযোগ নিয়ে বাড়ির পথে সড়ক পথের যাত্রীরা। ভোগান্তি তো আছেই, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। অবশ্যই ভালো লাগছে, গ্রামের বাড়িতে বউ বাচ্চা আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। ওরা ইউজুয়ালি হচ্ছে 200 টাকা করে ভাড়া নেয়, এখন হচ্ছে 300 টাকা করে নিচ্ছে। সো এটা হচ্ছে এক্সট্রা একটা ভোগান্তি যাত্রীদের জন্য। কাঙ্ক্ষিত বাসের অপেক্ষায় লাগেজ, ব্যাগ, শিশুসহ সবাই বসে আছেন খোলা আকাশের নিচে। ঈদযাত্রায় পরিবহন খাতে অনিয়ম হলে কঠোরভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে, অর্থাৎ ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না এবং আপনাদের সামনে সেটা পেলাম না। তো আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বলে আমি দাবি করব। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য ট্রেনে বাড়ি ফিরছেন অনেক মানুষ। ভোর থেকেই প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড়। আসন না পেয়ে ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে চড়েছেন অনেক যাত্রী। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছে রেল কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, যাত্রাপথ এবার অনেক ভালো আছে গত তুলনায়। আমরা প্রতিবারেই এই বাবা মা সাথেই পরিবারের সাথেই একটা মজা আলাদা। যাত্রীরা বলছেন স্বজনেরা অপেক্ষা করছেন গ্রামে। নিরাপদে বাড়ি ফিরে একসঙ্গে ঈদ উদযাপনে মুখিয়ে আছেন তারা। তবে বুধবার দুপুরের আগ পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় না ঘটলেও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় 9টি বগি লাইনচ্যুত হলে পঞ্চগড় এক্সপ্রেস সহ 2-1টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। ঢাকা স্টেশন থেকে সর্বমোট 60টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে 44টি আন্তনগর ট্রেন। এখন পর্যন্ত 22টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। ঈদযাত্রায় 3 জোড়া বিশেষ ট্রেন চালু ও বেশ কিছু ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী লিটন মাহমুদ, যুক্ত হচ্ছি লিটনের সাথে। লিটন, আপনাকে জানতে চাইবো লঞ্চে এই মুহূর্তে যাত্রীচাপ কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে বিকেল 5টার দিকে যে দুর্ঘটনা ঘটলো তাতে দুজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার পর কর্তৃপক্ষ কতখানি তৎপর যাত্রীদের নিরাপত্তা নিয়ে? সেই সাথে জানাবেন যাত্রীরা আসলে নিজ থেকে কতটা সচেতন, কারণ প্রতিবারই দেখা যায় ঈদের আগে এরকম লঞ্চে হুড়হুড়ি করে উঠতে গিয়ে কিন্তু যাত্রীর মৃত্যুর মতো ঘটনা ঘটে। সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সাথী অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত আসলে এখানকার যারা যাত্রী রয়েছেন সদরঘাটের তারা আমাদেরকে বলছিলেন যে প্রতিবার ঈদ আসলেই এই যে লঞ্চ দুর্ঘটনায় এবং ঝরে যায় তরতাজা প্রাণ। আজ এমনই একটি ঘটনা আবার ঘটলো সদরঘাট লঞ্চ টার্মিনালে বেলা 5টার দিকে। জাকির যে সম্রাট 3 লঞ্চটি রয়েছে তার পেছন দিকে যখন যাওয়ার চেষ্টা করে তার ধাক্কায় ট্রলারে থাকা প্রায় 500 জন যাত্রীর মধ্যে 2 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং একজনকে উদ্ধার করতে পারলেও আরেকটি যে মরদেহ সেটি কিন্তু নদীতে তলিয়ে যায়, যে কারণে সেটি উদ্ধারে ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দল রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেহেতু ট্রলারে বেশ কিছু যাত্রী ছিল, যে
কয়জনই আসলে নিখোঁজ হয়ে থাকুক না কেন সেটি কিন্তু তারা খোঁজ করার চেষ্টা করছেন। আজকে আপনি জানেন যে গার্মেন্টস যে ফ্যাক্টরি সেটি আসলে শেষ কর্মদিবস ছিল, দুপুরের পর থেকে গার্মেন্টস ছুটি হওয়ার কারণে একরকম বলা চলে সদরঘাটে এখন কোথাও তিল ধারণের যে ঠাঁই সেই ঠাঁইটুকু নেই, এটি আমরা দেখছি। এবং এই মুহূর্তে যদি ফুটেজ দেখাতে চাই যে লঞ্চের ডেক থেকে ছাদ থেকে শুরু করে একেবারে যে পল্টুন রয়েছে, পল্টুনের প্রতিটি ইঞ্চি যেন কানায় কানায় যাত্রীদের ঠাসা, এবং এই সকল যাত্রীদের যে ভিড় সেটি গিয়ে ঠেকেছে যে মূল যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের ভেতরেও। এখানে বিআইডব্লিউডির যারা রয়েছেন কর্মকর্তারা তারা আসলে চেষ্টা করছেন এই যে যাত্রী চাপ সেটি সামাল দেওয়ার জন্যে, কিন্তু এরই মধ্যে আসলে এই যে মর্মান্তিক যে ঘটনাটি, বিশেষ করে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে সাধারণত বিআইডব্লিউডির পক্ষ থেকে পেছন দিক দিয়ে এরকম ঝুঁকিপূর্ণ ট্রলারে করে এসে ওঠাটা বারবার নিষেধ করা হলেও যাত্রীরা আসলে সেটি মানছেন না, যে কারণেই আসলে পেছন দিক থেকে ট্রলার দিয়ে উঠতে যে আরেকটি লঞ্চ যখন পেছন দিকে এদের ভাষায় যেটি বলা হয় বাগার দেয়া, সেটি যখন তারা দেয় তখনই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। আজকে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এই পেছন দিকে আসলে লঞ্চটি যাওয়ার ফলেই এই ঘটনাটি ঘটেছে, এবং সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, অর্থাৎ সেই ট্রলারের একজন যাত্রী যিনি আহত হয়েছেন, এক নারী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার এই ঘটনায় তার স্বামী এবং শ্বশুর দুজনেই নিখোঁজ রয়েছেন, এবং তার কানের যে অংশটি, একটি অংশ কিন্তু উড়ে গেছে, এবং তাকে মুমূর্ষ অবস্থায় যে ঢাকার মিটফোর্ড হাসপাতাল উদ্ধার করে সেখানে নেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যারা নিখোঁজ রয়েছেন তারা খোঁজ করছেন, তাদের ডুবুরি দল, এবং খোঁজ পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটি জানিয়ে দিতে পারবো। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এইখানে লঞ্চে যারা যাত্রী রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। ট্রেন এবং বাসের ঈদ ফেরার যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমি প্রথমে চলে যাব, আমাদের ঢাকার সহকর্মী আছেন হাসিব পান্থ, তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা। হাসিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হাসিব, আপনাকে জানতে যাব, বাসে ফেরা মানুষের খবর কি? এছাড়া গাবতলী টার্মিনালে আপনি আছেন, সেখানকার কি অবস্থা? সেখানকার যারা যাত্রী আছে তারা কি কোনো অভিযোগ করছেন কিনা, বা তারা পর্যাপ্ত পরিমাণে যানবাহন পাচ্ছেন কিনা? সাথী যেমনটি বলছিলেন, দিনব্যাপী কিন্তু আসলে আপনার মাধ্যমে জানাচ্ছিলাম, বিশেষ করে আজ এই গাবতলী টার্মিনাল থেকে শুরু করে মহাখালী, সৈয়দাবাদ সব দিক থেকে। তবে যদি বলি, বিশেষ করে দিনের বেলা একটু চাপ থাকলেও, কম থাকলেও সন্ধ্যার পরে কিন্তু আসলে যাত্রীদের যে চাপটি সেটি কিন্তু বাড়ছে। আর অভিযোগের যে বিষয়টি, সাধারণভাবে এবছর কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি রোজার ঈদের আগে ধীরে ধীরে কিন্তু মানুষগুলো আগে থেকে কিন্তু তারা বাড়িতে যাচ্ছিলেন, এমনকি ছুটিটাও বেশ আগেই হয়েছে, যে কারণে কিন্তু বাসের যে চাপটি থাকে বরাবরের মতো, অর্থাৎ প্রতি বছর যেই চাপটি পড়ে এই গাবতলী টার্মিনাল থেকে শুরু করে যাত্রাবাড়ি যেই বাস টার্মিনাল সেগুলোতে, তবে এবছর সেই চাপ থাকলেও কিন্তু আমরা সরাসরি যখন কথা বলেছিলাম, আমরা যাত্রীদের থেকে এমনটি জানতে পেরেছি যে বিশেষ করে বাসের সমস্ত টিকিটগুলো বিক্রি হয়ে গিয়েছে, তবে বাসের সেই জায়গা নাই। এদিকে টার্মিনালগুলোতে যদি বলি যে আসলে কোনো রকম বিশৃঙ্খলা কিংবা কোনো রকম ভোগান্তি, সেই বিষয়ের কোনো সুযোগই দিচ্ছে না প্রশাসন থেকে শুরু করে বিআরটিএ। যেমন সাথী, আমি যদি বলি, কিছুক্ষণ আগেও কিন্তু আসলে বিশেষ করে এই গাবতলী টার্মিনালে এই ইস্তারের কিছুক্ষণ পরই কিন্তু লাবিবা পরিবহনকে প্রায় 5,000 টাকা আসলে জরিমানা করা হয়, কেননা তারা বিআরটিএর নিয়ম ভঙ্গ করে তারা এখানে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। তবে সে বিষয়টি অভিযোগ আসার সাথে সাথে বিআরটির যিনি ইন্সপেক্টর আজকে কর্মরত ছিলেন, ঠিক তারা তৎক্ষণাৎ সেখানে যান এবং সেখানে গিয়েই কিন্তু আসলে তারা এই ব্যবস্থাটি নেন। এছাড়াও যদি বলি, অন্যান্য যে হয়রানিগুলো বরাবরের মতো হয় সেগুলো কিন্তু আমরা প্রায় কমই দেখেছি। আমি একটু কথা বলার চেষ্টা করব, বিশেষ করে আপনারা তো এখানে দায়িত্ব পালন করছেন, কোনো রকম অভিযোগ এসেছে কিনা এবং সার্বিকভাবে কি দেখছেন? হ্যাঁ, আপনারা অবগত আছেন যে আমাদের বিআরটিএর পক্ষ থেকে প্রতি বছর ঢাকার 4টা টার্মিনালে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম এবং মোবাইল কোর্টের ব্যবস্থা রয়েছে। এখানে আমরা সকাল থেকে আজকে সকল কাউন্টারে একাধিকবার টহল দিয়েছি, এখানে বাড়তি ভাড়া নেওয়া হয়নি। কিন্তু এখানে সন্ধ্যার পরে একজন
গ্রাহক বা যাত্রী অভিযোগ করেন যে আপনার বরিশালে যাবেন, তার ভাড়া নেওয়ার কথা 870 টাকা, সেখানে 1050 টাকা নিয়েছে, অর্থাৎ 180 টাকা বেশি ভাড়া নিয়েছে। এর ফলে আমরা উক্ত কাউন্টারে যাই এবং ওই কাউন্টারের কাছ থেকে আমরা অভিযোগ শোনার পরে 180 টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয়। এবং ছিলাম সাথী ভিজিলেন্স টিমের যিনি ইন্সপেক্টর রয়েছেন তার সঙ্গে বিষয়টি বলছিলেন যে আসলে যে যাত্রীদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের বরাতে কিন্তু তাদের কাছে আসলেই তৎক্ষণাৎ তারা আসলে ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও যাত্রীদের আরও একটি অভিযোগ রয়েছে যে পর্যাপ্ত যাত্রী এখন সন্ধ্যার পরে বাড়ছে, কিন্তু বাসের টিকিট নেই কিংবা সিট নেই। অর্থাৎ তাদের এদিকে যারা কাউন্টারে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন পর্যাপ্ত বাস নেই বিধায় কিন্তু আসলে তারা সেভাবে অতিরিক্ত টিকিট বিক্রি করতে পারছেন না। সাথী যদি পরবর্তী কোনো তথ্য পায় সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। জি জি, অসংখ্য ধন্যবাদ হাসিব আপনাকে। আমাদের সাথে আমাদের সহকর্মী আছেন আঞ্জাম খালেক বিমানবন্দর এলাকা থেকে। আঞ্জাম খালেক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আঞ্জাম খালেক, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে ট্রেনে যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর বগুড়ায় যে দুর্ঘটনাটা ঘটে গেল তার কারণে কিন্তু ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে, তার কোনো প্রভাব ঈদ যাত্রায় পড়তে পারে কিনা আপনি কি মনে করছেন? জি, আমি এখন অবস্থান করছি রাজধানীর এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে পুরো প্ল্যাটফর্ম কানায় কানায় পরিপূর্ণ। আপনাকে একটু দেখাতে চাই, অসংখ্য যাত্রী কিন্তু এখানে রয়েছেন, তারা ট্রেনের অপেক্ষায়। আমরা ইতিমধ্যে যেই দুর্ঘটনার কথাটি বললেন সেটি কিন্তু আসলে কিছুটা প্রভাব পড়েছে এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এবং ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা দেখেছি যে এই রুটের যাত্রীরা কিন্তু বিকল্প পদ্ধতি অবলম্বন করছেন, তারা কিন্তু অন্য রুটেই কিন্তু বাস এবং অন্য মাধ্যম দিয়েই তারা যাওয়ার চেষ্টা করছেন। তবে রেল স্টেশনে কিন্তু অনেকেই এসেছেন, অনেক যাত্রী এসেছেন, তারা কিন্তু এখান থেকে আসলে এই রুটের যে ট্রেনগুলো সেটি না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন, অথবা এই রুটটি স্বাভাবিক হলে তারপরে যাওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে আপনারা দেখছেন যে আসলে স্টেশনের যে দুটি প্ল্যাটফর্ম রয়েছে, দুটি প্ল্যাটফর্মই কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ। এই ওই রুটগুলো বাদে আসলে যেসব রুটে ট্রেন চলছে চিটাগাং সহ সব রুটগুলোতে কিন্তু আসলে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং প্ল্যাটফর্মে অবস্থান করছেন। তবে যাত্রীরা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন ট্রেন অনেক সময় দেরি হচ্ছে এবং ব্যাপক ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারায় কিন্তু তারা ভোগান্তিতে পড়ছেন এবং পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সাথী, এই ছিল এখান থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাভারের মহাসড়কগুলোতে পরিবহনের চাপ থাকলেও নেই যানজট, বাড়ছে যাত্রীদের চাপ। ঈদ যাত্রার আরও খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, আপনার কাছে জানতে চাইবো ঈদ যাত্রায় ঢাকা সাভারের মহাসড়কগুলোতে কোনো যানজট আছে কিনা, বা সেখানে যাত্রীরা কোনো ভোগান্তির কথা বলছে কিনা, বা ভাড়া নৈরাজ্যের কোনো চিত্র আপনি দেখতে পাচ্ছেন কিনা? আসলে বলতে গেলে এই মুহূর্তে সবচেয়ে বড় ভোগান্তি সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আজকে 5:30টার দিকেই কিন্তু এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয় এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন বৃষ্টিপাতটা কিছুটা থেমে আসছে ঠিক সেই মুহূর্তটিতে এই অঞ্চলে যাত্রীরা রাস্তায় নেমে আসে এবং তারা গাড়িতে করে তাদের গন্তব্যে যাচ্ছে। আবার বৃষ্টি বাড়লেই কিন্তু তারা যার যার মতো নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। এই মুহূর্তে সড়কটিতে বলতে গেলে বৃষ্টির কারণে একেবারেই ফাঁকা। আমি এই মুহূর্তে বাইপাইল স্ট্যান্ড এলাকায় রয়েছি। এখানে রাস্তার পাশে বেশ কিছু গাড়ি কিছুক্ষণ আগেও দাঁড়িয়ে ছিল এবং যাত্রীরাও ছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা সবাই সরে গেছে। যদি সারাদিনের চিত্রটি বলি, আজকে যে দুপুরের পর থেকে এই অঞ্চলে যেহেতু সবগুলো কারখানা, শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়, দুপুরের পর থেকে সড়কগুলিতে কিন্তু ধীরে ধীরে মানুষের চাপ বাড়তে শুরু করে। পরবর্তীতে সেটি সন্ধ্যায় অনেকটাই বেড়ে যায় এবং শেষ মুহূর্তে এখন আসলে বৃষ্টির কারণে, তবে সব মিলে যদি বলি যে এই অঞ্চলে এখন পর্যন্ত আসলে সেরকম কোনো যানজট ছিল না বা ভোগান্তির চিত্রও দেখা যায়নি। অসংখ্য ধন্যবাদ শফি আপনাকে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পতিত ফ্যাসিস্ট বাহিনী যারা, তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই, বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড, বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। তো কথা বলবেন, এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। আমি যেটা বিশ্বাস করি আর কি, যে ডেমোক্রেসি তখনই প্রপারলি ফাংশন করবে যখন আপনি সেটাকে টলারেন্সের মধ্যে আনবেন,
সহনশীলতার মধ্যে আনবেন। বিরোধী দল তো কথা বলবেই, বিরোধী দল যদি বলেন ঈদের পরে আবার বিরোধী দল রাজপথে নেমে আসবে। আমি যোগ করতে চাই যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আসলে একটা আলোচনা তুলেছিল তারা একদম শেষের দিনে, এবং তারা বলছে যে এটা যদি সংসদে আসলে সমাধান না হয় তারপরে তারা রাজপথে যাবে, এবং বলছিল বারবার যে এই পরিষদটা গঠন না হওয়া আসলে দুঃখজনক, যেহেতু জুলাই সনদের মধ্যে পরিষদ গঠনের কথা ছিল। এই বিষয়টাকে ব্যাপার ঠিকই দেখুন, একতরফা ভাবে কথা বললেই আপনার সমস্যা হয়। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড, সেই কমিটমেন্ট আমরা ওখান থেকে এতটুকু নড়ব না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া এটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে, তবে সেটা আমরা আলোচনা করেছি। আপনি দেখবেন যে পার্লামেন্টে আমরা কি বলেছি, পার্লামেন্টে খুব পরিষ্কার করে বলেছি যে আপনারা যে নোটিশ দিয়ে আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি, সেই আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যদি আগেই থেকে রাস্তায় হুমকি দিতে থাকে, তাহলে আপনার সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। এটা স্টিল টাইম, অনেক সময় আছে, এবং এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পার্লামেন্ট হবে শুরু হলো, এখন আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে, তা হবে, ডিবেট হবে, ওয়ার্কআউট হবে, বেরিয়ে যাবে, এটাই তো পার্লামেন্টের বিউটি। পার্লামেন্টে যে আপনার তর্ক বিতর্ক না হয়, পার্লামেন্ট যে ওয়ার্কআউট না হয়, তাহলে তো পার্লামেন্ট আপনার বোঝা যাবে যে এটা আপনার ইফেক্টিভ পার্লামেন্ট না। একতরফা একদল থাকলেও তারা তাদের মতো করে বক্তৃতা করে চলে গেল এবং তারা গুণগান গেল শুধু নেতা নেত্রীদের, তাতে করে পার্লামেন্টকে আপনি ইফেক্টিভ করতে পারবেন না। পার্লামেন্ট তখনই ইফেক্টিভ হবে যখন আপনার সে তর্ক হবে, বিতর্ক হবে, ওয়ার্কআউট হবে, উত্তেজনা থাকবে, আবর্তজনা প্রশমিত হবে। দিস ইজ পার্লামেন্ট, দ্যাট ইজ বিউটি অফ দ্য পার্লামেন্ট। স্যার, আপনাদের আরো বড় দুইটা অঙ্গীকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করব আর দুর্নীতি নির্মূল, যেটা বারবার চেয়ারম্যান সাহেব বলেছেন সবগুলো মেনে করো। সেটা কি আপনারা এক মাসের মধ্যে সব দেখতে চান? ইতিমধ্যে দেখেন বম্ব কালচারের ব্যাপারটা একটু নাই বললেই চলে। এই এক মাস সে মবের কোনো ঘটনায় বড় কোনো ঘটনাই ঘটেনি। দুর্নীতিতে অলরেডি আপনার দুর্নীতি কমিশন ডিজাইন করেছে, নতুন দুর্নীতি কমিশন আসবে। আমাদের বারবার আমাদের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে থ্রেট করা হয়েছে, বলা হচ্ছে যে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করবো না। সুতরাং বিগিনিং, শুরু, এরপরে দেখবে। রাজধানী বিপণী বিতানগুলোতে ঈদের শেষ মুহূর্তে কেনাকাটার ধুম লেগেছে। এ নিয়ে আরও জানাতে নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, জানতে যাবো শেষ মুহূর্তে এসে কেনাকাটা কেমন চলছে, বিপণী বিতানগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে এই যে হঠাৎ বৃষ্টি, এর কোনো প্রভাব কেনাকাটা পড়েছে কিনা, সবকিছু মিলে পরিস্থিতি জানাবেন। সাথে রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলো থেকে শুরু করে এই নিউ মার্কেটের ফুটপাথগুলোতে জমে উঠেছে ক্রেতা বিক্রেতাদের একটি হাক ডাকের মধ্যে দিয়ে। এখন চলছে ঠিক ইফতারের পর থেকে এখানে জমজমাট হচ্ছে। তবে আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন যে ঠিক ইফতারের পর থেকেই যে এক পশলে বৃষ্টি হয়েছিল, যার কারণে এই ফুটপাতের দোকানগুলো কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো তারা একটি শঙ্কায় আছে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে, তাই তারা প্রস্তুতি রয়েছে। একই সাথে তারা বেচা বিক্রি করছে। এবং আপনাকে যদি দেখাই যে এই যে নিউ মার্কেটের যে সড়কটি, এই সড়কটি প্রায় অর্ধেকেরও বেশি সড়কে আসলে ফুটপাতের দোকান বসিয়েছে এবং একসাথে একটি লেনে শুধুমাত্র গাড়ি চলাফেরা করছে। সুতরাং এখানে একটি তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং একই সাথে ক্রেতা এবং বিক্রেতারা তাদের বেচা বিক্রি ভালো চলছে এবং একই সাথে এখানে যারা আসছেন নিম্নআয়ের মানুষ, তারাও তাদের পছন্দের এবং প্রয়োজনীয় যে পোশাকটি রয়েছে সেটি কিনছেন এবং প্রয়োজনীয় এবং পছন্দের পোশাকটি কিনছেন এবং একই সাথে তাদের বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে বৃদ্ধ এবং বাচ্চা কাচ্চারা এখানে আসছেন, তাদের পছন্দের পোশাকটা কিনছেন। এবং এই আসন্ন যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই কেনাকাটা আরো জমে উঠবে এবং রাত যত আরো গভীর হবে তত কেনাকাটা এখানে বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। সাথে অসংখ্য ধন্যবাদ সানি আপনাকে।